আমাদের সবথেকে কাছের নক্ষত্রমণ্ডলে ঠিক পৃথিবীর মতোই একটা গ্রহ আছে, প্রক্সিমা সেন্টাউরি বি। কিন্তু প্রশ্ন হলো, সেখানে কি আদৌ পৌঁছানো সম্ভব? 4.24 আলোকবর্ষের অবিশ্বাস্য দূরত্ব এবং মহাজাগতিক রেডিয়েশনের মরণফাত পেরিয়ে মানুষ কি কোনোদিন এই রহস্যময় বিশ্বে পা রাখতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব মহাজাগতিক সফরের সেই রোমাঞ্চকর ও কঠিন বাস্তবতার গল্প, যা আমাদের কল্পনাকেও হার মানায়। 2016 সালের আগস্টে বিজ্ঞানীরা আমাদের সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরির বাসযোগ্য অঞ্চলে পৃথিবীর মতো এক পাথুরে গ্রহ প্রক্সিমা সেন্টাউরি বি আবিষ্কার করেন। মহাবিশ্বের সীমানা পেরিয়ে মানুষের অন্য নক্ষত্রে পা রাখার জন্য এটি প্রথম সম্ভাব্য গন্তব্য হলেও এই যাত্রার বাস্তবায়ন ঘটানো কল্পনাতীত। আমাদের থেকে দূরত্ব 4.24 আলোকবর্ষ বা প্রায় 40 ট্রিলিয়ন কিলোমিটার, যা পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্বের প্রায় 2,68,000 গুণ। মানুষের তৈরি সবথেকে দূরবর্তী যান ভয়েজার 1-এর স্পিডে যদি আমরা এই গ্রহের দিকে রওনা দিই, তাও সেখানে পৌঁছতে প্রায় 73,000 বছর সময় লাগবে। বিষয়টাকে সহজ স্কেলে কল্পনা করলে, সূর্যকে যদি একটা বাস্কেটবল ধরা হয়, তাহলে পুরো সৌরজগৎ সংকুচিত হয়ে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে চলে আসবে। কিন্তু সেই পরিমাপেও সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি আমাদের থেকে প্রায় 6,900 কিলোমিটার দূরে থাকবে। এই বিশাল শূন্যতা প্রমাণ করে যে সৌরজগতের ভেতরে মিশন চালানো আর মহাকাশীয় সফর সম্পূর্ণ আলাদা বিষয়, যা আমাদের বর্তমান প্রযুক্তির জন্য এক পাহাড়সম মহাজাগতিক চ্যালেঞ্জ। প্রক্সিমা সেন্টাউরি বি এর দিকে যাত্রা করার ক্ষেত্রে আমাদের বর্তমান প্রযুক্তি এক বিশাল বাধার মুখোমুখি দাঁড়িয়ে আছে, যার মূল কারণ লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের অত্যন্ত পরিচিত একটা সূত্রে, যাকে আমরা রকেট ইকুয়েশন বলি। সহজ কথায় বলতে গেলে, মহাকাশে স্পিড বাড়ানোর জন্য অফুরন্ত জ্বালানির প্রয়োজন হয়, কিন্তু সমস্যা হলো আপনি রকেটে যত বেশি জ্বালানি ভরবেন, রকেটের ওজন তত বেশি ভারী হতে থাকবে। তারপর সেই ভারী রকেটটাকে মহাশূন্যে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আরও বেশি জ্বালানির প্রয়োজন পড়বে। এটা এমন এক অন্তহীন চক্র, যা মূলত নক্ষত্রদের মাঝে দূরপাল্লার যাত্রার জন্য আমাদের প্রচলিত কেমিক্যাল বা রাসায়নিক রকেটগুলোকে একেবারে অকেজো করে দেয়। এই সীমাবদ্ধতা আটকানোর জন্য যত চমৎকার এবং আধুনিক ইন্টারস্টেলার কনসেপ্ট বা নক্ষত্রপুঞ্জের মধ্যবর্তী যাত্রা পরিকল্পনা ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রচলিত রকেটকে বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে প্রজেক্ট ওরিয়নের মতো পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে চালিত রকেট, চালকবিহীন ফিউশন ড্রাইভ বা ব্রেক থ্রু স্টারশটের মতো লেজারের সাহায্যে মহাশূন্যে ভাসমান পালের ওপর আলো ফেলে ধাক্কা দিয়ে স্পিড বাড়ানোর প্রযুক্তি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই আকর্ষণীয় ধারণাগুলোর প্রায় সবই এখনও কেবল কাগজ কলমে সীমাবদ্ধ, কিংবা বাস্তবে এগুলো তৈরি করা প্রায় অসম্ভব। আজ পর্যন্ত এগুলোর কোনোটাই ড্রয়িং বোর্ডের বাইরে বের হয়ে বাস্তব রূপ নিতে পারেনি। এখন প্রশ্ন উঠতে পারে যে এই যাত্রায় আসলে ঠিক কতটা শক্তির প্রয়োজন হবে। আমরা যদি মানুষ বসার উপযোগী একটা অতি ক্ষুদ্র মহাকাশযানকেও আলোর স্পিডের মাত্র 10 ভাগের 1 ভাগ স্পিডে ত্বরান্বিত করতে চাই, তাহলে তার জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তা পৃথিবীর সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো মিলে একটানা 77,000 বছর ধরে উৎপাদন করার সমান। তার উপর গ্রহের কাছাকাছি গিয়ে মহাকাশযানটার স্পিড কমানোর জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন, সেটা হিসেবে ধরা হয়নি। সুতরাং এটা স্পষ্ট যে এটা কোনো বাজেটের সমস্যা নয়, এটা সরাসরি পদার্থবিজ্ঞানের এক মৌলিক সীমাবদ্ধতা। এমনকি এ যাবৎকালে সবথেকে উচ্চাভিলাষী কিন্তু সহজ মিশন ব্রেক থ্রু স্টারশট, যার উদ্দেশ্য ছিল কোনো মানুষ না পাঠিয়ে 1 গ্রাম ওজনের একটা ক্ষুদ্র চিপকে প্রক্সিমা বির পাশ দিয়ে আলোর 20% গতিতে উড়িয়ে নিয়ে যাওয়া, দীর্ঘ 9 বছরের কঠোর পরিশ্রম এবং লক্ষ লক্ষ ডলার ব্যয় করার পরেও এই প্রজেক্টটি বাস্তব ইঞ্জিনিয়ারিংয়ের জটিলতার সাথে ধাক্কা খেয়ে থমকে গেছে। ধরা যাক আগামী 100 বছরে আমরা স্পিডের সমস্যার সমাধান করে এমন মহাকাশযান বানিয়ে ফেললাম, যা 40 থেকে 50 বছরে প্রক্সিমা বিতে পৌঁছাতে পারবে। কিন্তু আসল লড়াইটা হবে গভীর মহাশূন্যের প্রতিকূল পরিবেশে মানুষকে জীবিত রাখা। প্রথম বড় বাধা হলো মহাজাগতিক রশ্মির প্রাণঘাতী বিকিরণ, যা মানবদেহের ডিএনএ ধ্বংস করে দেয়। পৃথিবীতে চৌম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডল আমাদের রক্ষা করলেও গভীর মহাশূন্যে এর কোনো উপায় নেই। ফলে এই দীর্ঘ যাত্রায় একজন মহাকাশচারী নাসার নির্ধারিত সীমার চেয়ে প্রায় 40 গুণ বেশি রেডিয়েশন গ্রহণ করবে, যা ক্যান্সার ও ব্রেন ড্যামেজের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো শতভাগ নির্ভরযোগ্য লাইফ সাপোর্ট সিস্টেম। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়মিত পৃথিবী থেকে পাঠানো সাপ্লাইয়ের ওপরে চললেও মহাশূন্যের অতল গভীরে কোনো রিসাপ্লাই সম্ভব নয়। সেখানে বাতাস, জল ও খাদ্য কয়েক দশক ধরে 100% রিসাইকেল করতে হবে। অথচ পৃথিবীর বুকে তৈরি করা স্বনির্ভর বাস্তুতন্ত্র বায়োস্ফিয়ার 2 এমন ইকোসিস্টেম তৈরি করতে গিয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। এই প্রযুক্তিগত ও শারীরিক সীমাবদ্ধতাগুলোই প্রমাণ করে যে সশরীরে অন্য নক্ষত্রে পৌঁছানোর স্বপ্ন কতটা সুদূর পরাহত।
পৃথিবীর বুকে স্বনির্ভর বাস্তুতন্ত্র তৈরির সবথেকে বড় চেষ্টা বায়োস্ফিয়ার 2 ব্যর্থ হওয়ার পর এটা স্পষ্ট যে গভীর মহাকাশে টিকে থাকা কেবল বাতাস আর জলের ব্যবস্থা করার মধ্যেই সীমাবদ্ধ নয়। মহাকাশযানের অভিযাত্রীদের দশকের পর দশক ধরে নিজেদের খাবার নিজেদেরই উৎপাদন করতে হবে। সেখানে যে কোনো একটা ফসলের ক্ষতি বা ফসল নষ্ট হয়ে যাওয়া সরাসরি দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া যে কোনো ধরনের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি মহাকাশচারীদের নিজেদেরই মোকাবেলা করতে হবে। বাইরের কোনো সাহায্য ছাড়াই প্রতিটা বৈজ্ঞানিক যন্ত্র ও মেশিনকে কোনো ত্রুটি ছাড়া দশকের পর দশক ধরে একটানা কাজ করে যেতে হবে। এর পাশাপাশি মহাকাশ যাত্রীদের এমন চরম একাকিত্ব ও মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হবে যা আজ পর্যন্ত কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। আমাদের এটা বোঝা সবথেকে বেশি জরুরি যে সৌরজগতের ভিতরের মিশনগুলোর মতো এখানে কোনো সুরক্ষা বলয় থাকবে না, কোনো ব্যাকআপ সাপ্লাই মিশন থাকবে না এবং কোনো উদ্ধারকারী টিমও থাকবে না। যদি কোনো একটা গুরুত্বপূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেম বিকল হয়ে যায় তবে পুরো মিশন সেখানেই শেষ হয়ে যাবে। এখানে প্রথম গুরুতর ভুলটাই হবে মিশনের শেষ ভুল। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে আমাদের মহাকাশযানটি এই সমস্ত কঠিন পরিস্থিতি পেরিয়ে প্রক্সিমা সেন্টাউরি সিস্টেমে পৌঁছে গেল, তবু সেখানে আরেকটা বড় সমস্যা দেখা দেবে, তা হলো স্পিড কমিয়ে নামা বা থামা। আলোর গতিবেগের 10 ভাগের 1 ভাগ গতিতে চলমান মহাকাশযানটিকে থামানোর জন্য ঠিক ততটুকুই শক্তি এবং জ্বালানির প্রয়োজন হবে যতটুকু প্রারম্ভিক যাত্রায় স্পিড বাড়ানোর জন্য প্রয়োজন হয়েছিল। আর এই সমস্ত জটিল প্রক্রিয়া আমাদের বাড়ি অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 4 আলোকবর্ষ দূরে সম্পূর্ণ একা সম্পন্ন করতে হবে। এই সুদীর্ঘ যাত্রাপথে মহাকাশযানটাকে অনবরত ইন্টারস্টেলার ডাস্টের মুখোমুখি হতে হবে। যখন কোনো মহাকাশযান আলোর 10% স্পিডে ছুটবে তখন বালির একটা ছোট কণার সাথে ধাক্কা লাগাও একটা শক্তিশালী বোমার বিস্ফোরণের সমান ক্ষতি করতে পারে। দশকের পর দশক ধরে চলা এই যাত্রায় এমন ক্রমাগত কণার আঘাত মহাকাশযানের জন্য এক বিরাট ও মারাত্মক ঝুঁকি। এই অকল্পনীয় বিপদ অসংখ্য চ্যালেঞ্জ পার করে যখন মহাকাশযাত্রীর দল অবশেষে প্রক্সিমা বিতে পৌঁছাবে তখন তারা আসলে সেখানে কি দেখতে পাবে? এটা কি মানুষের জন্য আরেকটা স্বর্গ হবে, নাকি কেবলই একটা ধূসর নির্জন পাথুরে মরুভূমি? সত্যি এটাই যে আমরা সেটা এখনও জানি না। প্রক্সিমা সেন্টাউরি মূলত একটা পরিবর্তনশীল নক্ষত্র যা অনবরত শক্তিশালী মহাজাগতিক বিকিরণে বিস্ফোরণ ঘটায়। এই তীব্র বিকিরণ যে কোনো গ্রহের বায়ুমণ্ডলকে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে। তাছাড়া এই গ্রহটা সম্ভবত তার নক্ষত্রের সাথে টাইডালি লকড অবস্থায় আছে। এর অর্থ হলো এই গ্রহটার একটা অংশ সবসময় তীব্র উত্তাপে জ্বলতে থাকে এবং অপর অংশটা চিরকালের জন্য বরফে জমাট বেঁধে থাকে। গ্রহটা হ্যাবিটেবল জোনে থাকার অর্থ কেবল এইটুকু যে সেখানে তরল জলের অস্তিত্ব থাকা সম্ভব। এর মানে এই নয় যে সেখানে আসলে জল আছে, হতে পারে এটা কেবলই একটা ঝলসে যাওয়া মৃত গ্রহ। সহজ কথায় বলতে গেলে প্রক্সিমা বিতে যাওয়া শুধুমাত্র একটা ভালো রকেট বানানোর বিষয় নয়, এটা যেন একটা বোতলে আস্ত একটা মানব সমাজকে ভরে মহাবিশ্বের সবথেকে দীর্ঘ একাকী যাত্রায় পাঠিয়ে দেওয়া। এখানেই প্রশ্ন আসে, আগামী কয়েক দশকের মধ্যে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্যার সমাধান করতে পারবে, নাকি নক্ষত্র ছোঁয়ার এই স্বপ্নের জন্য শুধু নতুন প্রযুক্তি যথেষ্ট নয়, বরং যুগ যুগ ধরে পুরো মানবজাতির অবিচল নিষ্ঠা ও ত্যাগের প্রয়োজন? হয়তো উত্তর কোনো দূরের নক্ষত্রে নেই, বরং লুকিয়ে আছে আমাদের পৃথিবীতেই, নিজেদের ক্ষমতা ও সীমাবদ্ধতাকে জয় করার শক্তির মাঝে।